আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এর স্পেশাল 5 নম্বর লেকচার নিয়ে। আজকে আমাদের স্পেশাল 5 নম্বর লেকচারে আমরা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করব। আর আমরা যেই টপিকটা পড়তেছিলাম ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, আমরা মোটামুটি 2টা ওয়েবসাইটের কাঠামো পড়েছি। আজকে আমরা 3 নাম্বারটা পড়ব। আমাদের মোটামুটি 4টা ওয়েবসাইটের কাঠামো পড়া হইলেই এই টপিক সম্পূর্ণ কমপ্লিট। তো আমাদের আজকে যে 4 নাম্বার যে ওয়েবসাইটের কাঠামো সেটা আমাদের খুবই ইজি এবং এটা পরীক্ষা অনেকবার আসে বোর্ড পরীক্ষার প্রশ্নে। তো চলো আমরা মেইন বই থেকে আগে বেসিকটা বুঝবো, চিত্র দেখব, দেন আমরা সিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি শুরু করতেছি, মনোযোগ দিয়েও। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। তো আমি যেটা বলি, আমাদের এই ওয়েবসাইটের প্রকারভেদ এই অংশটা পড়ার জন্য আমরা মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করতেছি, সিস্টেক পাবলিকেশন। কারণ এই বইটাতেই এই টপিকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। তো এই জন্য আমরা এই বইটা ফলো করে তোমাদেরকে পড়াচ্ছি। স্বপ্ন জয়েন করছো, থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক সেই টপিকটার নাম হচ্ছে ওয়েবসাইটের 3 নাম্বার কাঠামো, যার নাম হচ্ছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো। তোমরা হয়তো সবাই দেখতে পাচ্ছ, আমি একটু জুমটা করি, জুম করলে মোটামুটি ক্লিয়ার হবে। হ্যাঁ, এই তো। চলো আমরা শুরু করি। প্রথমত আমার কাজ হচ্ছে এর সংজ্ঞাটা পড়তে হবে। লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো কাকে বলে? কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। আসলে সংজ্ঞাটা একটু আর কি অন্যরকম, সংজ্ঞাটা সুন্দর করে সাজানো নাই। আমরা লিখতে পারি যে কোনো ওয়েবসাইটের পেজগুলো যদি ক্রমানুসারে সাজানো থাকে তাকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। তো আমি কথাটা আবার বলতেছি, মনোযোগ দিও। আমাদের সংজ্ঞাটা সাজায় লিখতে হবে। যদি এখানে মানে এখানে সাজানো নয় আর কি, একটু এলোমেলো আছে কিছু অংশ। আমরা বলবো যে কোনো ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ ক্রমানুসারে একটির পর একটি, ক্রমানুসারে। আসলে আমরা যে বলছি না একটির পর একটি, এটা আমরা কিন্তু যে আগে পড়ছিলাম না নেটওয়ার্ক কাঠামো, একটির সাথে একটি লিঙ্ক আকারে থাকে, সেটা অন্য বিষয়। কিন্তু আমাদের এখানে যে মূল পয়েন্ট, সংজ্ঞার যে মূল পয়েন্ট, সেটা হচ্ছে ক্রমানুসারে, ক্রমানুসারে সাজানো থাকবে। এটা কীরকমভাবে কাজ করে আমি তোমাদের চিত্রটা দেখাইলে ইজিলি বুঝতে পারবা। জাস্ট মনে রাখবা, কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে সাজানো থাকলে তাকেই লিনিয়ার স্ট্রাকচার বলা হয়, এক কথায়। এখন এই ক্রমানুসার বলতে কি বোঝায়? ক্রমানুসারে বলতে বোঝায় 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। যদি 5টা আমাদের ওয়েব পেজ থাকে, এই 5টা ওয়েবসাইটে সিরিয়াল মতো 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5 থাকবে। আবার 5 থেকে শুরু হবে বিপরীতভাবে, 5 থেকে আসবে 4-এ, 4 থেকে আসবে 3-এ, 3 থেকে আসবে 2-এ, 2 থেকে আসবে আবার 1-এ। এখন তোমাকে আমি এটা চিত্র দিয়ে বুঝাই, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। আমি একটু তোমাদেরকে চিত্র দেখাচ্ছি, এই চিত্রটা জাস্ট খেয়াল রাখবা কীভাবে এই চিত্র কাজ করে। আমি জাস্ট একটু হাতে কলমে বা খাতার মধ্যে এটা লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরও ইজি হবে। তোমরা জাস্ট একটু ওয়েট করো, আমি একটু পেজ বের করে লিখে দেখাচ্ছি। মনে করো আমাদের কাছে 5টা পেজ আছে। থ্যাংক ইউ, জয়েন করছো ইভা, খুশি হলাম। আমি এই চিত্রটা সহজে তোমাদের বোঝানোর জন্যই দেখাচ্ছি। মনে করো আমাদের কাছে 5টা পেজ আছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে 1 নং পেজ, নাম দিলাম আর কি, এটা হচ্ছে 1 নং পেজ। তারপরে ডান দিকে আছে আরেকটা, যেটা হচ্ছে 2 নাম্বার পেজ। তারপর আরেকটু ডান দিকে আছে আরেকটা, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। আমরা এরকম 5টা পেজ আঁকবো। এরপর ডান দিকে আরেকটা, এটা হচ্ছে আমার 4 নং পেজ, এবং আরেকটা পেজ আঁকতেছি, এটা হচ্ছে 5 নং পেজ। মনে করো একটা ওয়েবসাইটে এটা 5টা পেজ আছে, 1 2 3 4 5। এখন এই যে আমাদের টপিকের নাম লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো, এটা কীভাবে কাজ করবে? মনে করো 1 নং পেজ থেকে 2 নং পেজের দিকে এইভাবে তীর চিহ্ন যাবে,
আবার 2 নং থেকে 3 নম্বরে যাবে তীর চিহ্নটা এভাবে, আবার 3 নং থেকে 4 নংয়ে যাবে এভাবে, আবার 4 নং থেকে 5 নংয়ে যাবে এভাবে। শুধু এখানেই শেষ না, এটা আবার রিপিট হবে। রিপিট হবে বলতে কি, 5 নং থেকে যাত্রা শুরু করে আবার যাবে 4 নংয়ে, আবার 4 নং থেকে যাত্রা শুরু করে যাবে 3 নংয়ে, আবার 3 নং থেকে যাত্রা শুরু করে যাবে 2 নংয়ে, এবং ফাইনালি 2 নং থেকে যাত্রা শুরু করে আবার 1 নংয়ে ফিরে আসবে। তোমরা একটু বিষয়টা লক্ষ্য করো এখানে কি ঘটতেছে। 1 নং থেকে 2 নং, 2 নং থেকে 3 নং, 3 নং থেকে 4 নং, 4 নং থেকে 5 নং, আবার ব্যাক করলো 5 নং থেকে 4 নং, 4 নং থেকে 3 নং, 3 নং থেকে 2 নং, 2 নং থেকে 1 নং। এটাকেই বলা হয় ক্রম অনুসারে, বা এটাকে বলা হয় চক্রাকার। কি বলা হয়? চক্রাকার। অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে যাত্রা, ঘুরে 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 সেইখানে আবার ফিরে আসলে এটাকে বলা হয় একটা চক্র। এরকম চক্রাকারভাবে যে ওয়েবসাইট থাকবে তাকেই বলা হবে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো। আমি কি তোমাদেরকে চিত্র দিয়ে সংজ্ঞাটা বুঝাতে পারছি? যারা যারা বর্তমানে ক্লাসে উপস্থিত শুনতে পাচ্ছ আমাকে একটু জানাও, চিত্রের মাধ্যমে কি বুঝতে পারছো যে লিনিয়ার কাঠামোটা আসলে কিভাবে কাজ করে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে লিনিয়ার কাঠামোর মেন বিষয়, যে একবারে শুরু হবে যেখান থেকে, এটা চক্রাকার হয়ে 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 আবার সেখানেই ফিরে আসবে। এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। মনে রাখবা সবসময় অবশ্যই এখানে তীর চিহ্ন থাকবে দুই দিকে, দুই দিকে, অর্থাৎ যাবে আবার আসবে, চক্র হবে। আচ্ছা, কেউ কি বলতে পারবা এই যে চক্রাকার এই কথাটা আমরা টপোলজিতে পড়ছিলাম। টপোলজিতে চক্রাকার আকারের যে টপোলজি তার নাম কোন টপোলজি? কারো কি মনে আছে? ভেরি গুড, চমৎকার। এই তো এইভাবে উত্তর দিয়েছ, রিং টপোলজি। হ্যাঁ, আমাদের এই যে কাঠামোটা পড়তেছি লিনিয়ার কাঠামো, এই লিনিয়ার কাঠামোটা হুবহু আমার টপোলজির যে রিং টপোলজি ছিল সেই রিং টপোলজির মতো প্রায় মিলে যায়, হুবহু সেম। ওকে, তো মনে রাখবেন যে আমাদের এই যে স্ট্রাকচারটা পড়তেছি আমরা, ওয়েবসাইটের কাঠামোর গঠন, এটার সাথে আমাদের ওই দ্বিতীয় অধ্যায়ে যে টপোলজি, সেই টপোলজির অনেকটা মিল আছে। ওকে, তো চলো আমরা এখন শুরু করি আমাদের যে বেসিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। এখন এই বৈশিষ্ট্যগুলো সবার বইতে এরকমভাবে নাও থাকতে পারে, কোনো কোনো বইতে থাকতে পারে একটু কম, কোনো কোনো বইতে বেশি। তো আমি যেটা ফলো করে তোমাদের পড়াচ্ছি, সিস্টেকের বই, এটাতে মোটামুটি সুন্দর করে সাজানো আছে। তো আমি এটা পড়ানোর শেষে আমি তোমাদেরকে ছবি তুলে দিব এই পেজের, যাতে করে এই বইটা যাদের নাই তোমরা এই টপিকগুলো বা এই পয়েন্টগুলো নোট করে লিখতে পারো, বা তোমার বইতেও লিখে রাখতে পারো। 1 নং বৈশিষ্ট্য, এতে প্রথম পেজ থেকে প্রতিটি পেজ পরপর সাজানো থাকে। মনে রাখবা, পরপর সাজানো থাকে। আমরা তো দেখছিলাম আমাদের যে 5টা পেজ আছে, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এগুলো কি পরপর সাজানো আছে, তার মানে 1 নাম্বারটার সাথে মিলে গেছে। 2 নাম্বার, পেজগুলো একটির পর আরেকটি এভাবে সংযুক্ত, মানে একটির পর একটি সিকোয়েন্স আকারে, অর্থাৎ তোমার সুন্দর স্ট্রাকচার মতো সাজানো আছে। 2 নাম্বার গেল। এর পরবর্তী যেইটা আমরা পড়বো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ইনফরমেশন শুধুমাত্র এই লিনিয়ার কাঠামোর জন্য। তুমি এই চার রকম যে স্ট্রাকচার আছে এর মধ্যে কখনোই এই কথাটা খুঁজে পাবা না, শুধু এই লিনিয়ার কাঠামোতেই এই কথাটা দেখতে পাবা। এই জন্য এটা সবচেয়ে ইউনিক পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলতেছে, শুধুমাত্র এই ধরনের ওয়েবসাইটের কাঠামোতে বা পেজগুলোতে সাধারণত এই 4টি কথা খুঁজে পাওয়া যায়: নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে আবার বলতেছি, পরীক্ষাতে উদ্দীপকে মূলত এই ক্লুগুলো তোমাদের দেওয়া থাকতে পারে। যখন তোমরা এই টপিকের কোনো সিকিউ প্র্যাকটিস করতে যাবা তখন দেখবা হয়তোবা উদ্দীপকে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই কথাগুলো থাকতে পারে। যদি দেখো উদ্দীপকের কোনো জায়গাতে নেক্সট অথবা প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই 4টার যে কোনো একটা বা সবগুলোই লেখা আছে, চোখ বুঝা সেটার উত্তর হবে লিনিয়ার কাঠামো। আমি আবার বলতেছি, শুধুমাত্র এই পয়েন্টটাই হচ্ছে লিনিয়ার কাঠামোর একটা ইউনিক বৈশিষ্ট্য, কারণ এই কাঠামোতে মানে এই পয়েন্টটা অন্য কোনো জায়গায় তুমি খুঁজে পাবা না।
তো এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন ব্যাখ্যা লিখব, সিকিউ যখন আমরা প্র্যাকটিস করব, তখন যখন লিখব লিনিয়ার কাঠামোর বৈশিষ্ট্য, তখন আমাকে অবশ্যই এই লাইনটা লিখতেই হবে। এই লাইনটা না লিখলে নাম্বারটা কম পেতে পারো। আমি যে কথাটা বলছি মনে থাকবে? সবাইকে বুঝতে পারছো কথাটা? এই লাইনটা লিখতে হবে, এই লাইনটাকে অবশ্যই আপনাদের লিখতে হবে যদি ভালো নাম্বার পেতে চান। ওকে, পরবর্তী, এটি হচ্ছে সবচেয়ে সরলতম স্ট্রাকচার, মানে একটা সরল স্ট্রাকচার যতগুলো স্ট্রাকচার আমাদের আছে 4টা কাঠামোতে। পরবর্তী, ওয়েবসাইটে কম সংখ্যক পেজ থাকলে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি চাচ্ছ একটা ছোটোখাটো ওয়েবসাইট তৈরি করবা, বেশি বড় না। তো তোমার ওয়েবসাইটটা যেহেতু ছোট, সেখানে পেজ থাকবে খুবই কম, বেশি না। তো এরকম কম সংখ্যক পেজ থাকলে তুমি সহজেই এই লিনিয়ার কাঠামো দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে। মনে রাখবা, যত কম সংখ্যক ওয়েব পেজ থাকবে খুবই সহজে লিনিয়ার কাঠামো ব্যবহার করা যাবে। পরবর্তী, সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত ব্রাউজ করা যায়। অর্থাৎ তুমি যে কোনো সময় তোমার ওয়েবসাইটটা দ্রুত ব্রাউজ করতে পারবা, এখানে কোনো লোডিং হবে না, কোনো মানে নেটের প্রবলেম হবে না। নেটের প্রবলেম বলতে কি, মানে তোমার ওয়েবসাইটে কোনো হ্যাং করবে না, মূল কথা মানে স্মুথলি চলবে এবং সহজেই তুমি কোনো কিছু আপলোড করতে পারবা। তোমার পেজের মধ্যে কোনো ছবি, ডকুমেন্ট, অডিও, ভিডিও এগুলো কি করতে পারবা, আপলোড করতে পারবা ইজিলি। এটা মনে রাখবা। পরবর্তীতে বলতেছে যে সাধারণত প্রোগ্রামিং বা ট্রেনিং সাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট আমাদের ক্লু। আমাদের এমসিকিউ তো আসতে পারে যে প্রোগ্রামিং সাইটে বা ট্রেনিং সাইটে কোন কাঠামো ব্যবহার করা হয়, লিনিয়ার কাঠামো, এমসিকিউ তো আসতে পারে, খেয়াল রাখবা। এরপর হচ্ছে পরবর্তী, বই, ম্যাগাজিন ইত্যাদি পড়ার সাইট এবং প্রেজেন্টেশনে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। তোমরা যারা অনলাইনে যে বই দেখো না, পিডিএফ, অনলাইন থেকে একটা বই কালেক্ট করো বা পিডিএফগুলো সংগ্রহ করো বা একটা বইয়ের একটা ওয়েবসাইটে প্রবেশ করো, তখন এই বইয়ের ওয়েবসাইটটাই মূলত লিনিয়ার কাঠামোতে হয়। বা ম্যাগাজিন যখন পড়ো, খবরের কাগজ পড়ো অনলাইন থেকে, সেগুলো মূলত আমাদের এই লিনিয়ার কাঠামোতেই হয়ে থাকে। এবং পরবর্তী আমাদের লাস্ট অফ অল যেই ব্যাখ্যা বা যে বৈশিষ্ট্য, সেটা বলতেছে অনলাইনে ফর্ম ফিল আপ করার যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাই আর কি, সেই ওয়েবসাইটগুলোর ম্যাক্সিমাম আমাদের এই স্ট্রাকচার ব্যবহার করে হয়ে থাকে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের 3 নাম্বারটা যেমন ইম্পর্টেন্ট, লাস্টের এই ক্লুটাও ইম্পর্টেন্ট। এটা দিলেও আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা হয়ে যাবে। এই যে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা সামনে ইনশাল্লাহ, তো ফর্ম ফিল আপ করবা, এখনও ফর্ম ফিল আপ চলতেছে, বা তোমরা যে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো ফর্ম ফিল আপ করতে হয়েছে, তো ফর্ম ফিল আপ করার জন্য একটা ওয়েবসাইট যাইতে হয়। ওয়েবসাইটে গিয়ে তোমার নাম, ঠিকানা সব কিছু লিখে টাকা পেমেন্ট করতে হয়, যে ফর্ম ফিল আপে এত টাকা সরকার থেকে নির্দেশনা দিয়েছে বা বোর্ড থেকে দিয়েছে। তো এইটা যে ওয়েবসাইটের মধ্যে করা হয়, সেটাও কিন্তু একটা লিনিয়ার ওয়েবসাইট বা সিকোয়েন্স ওয়েবসাইট। তো এটাও পরীক্ষার সময় দিবা যে অনলাইনে যত ফর্ম ফিল আপের কাজ করি আমরা মোটামুটি এই ধরনের ওয়েবসাইটে আমরা স্ট্রাকচার ব্যবহার করি। সবাইকে এই লাস্ট অফ অল যে অপশনটা বলছি বুঝতে পারছো, মনে থাকবে? একটু রেসপন্স করতে হবে যারা যারা উপস্থিত আছো ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার যাচ্ছি নেক্সট, পরবর্তী, এবং আমরা উদাহরণটা মনে রাখবো youtube.com, www.youtube.com। এই যে ইউটিউব ছাড়া আমরা মোটামুটি চলতেই পারি না। যত রকম আমাদের ঘটনা ঘটে ইউটিউবে মোটামুটি সার্চ করি বেশি, কি হইলো বর্তমান অবস্থায়, বর্তমানে দেশের অবস্থা কীরকম, পৃথিবীর অবস্থা কীরকম, বা ইউটিউবে আমরা কিন্তু অনেক এখন ব্রাউজ করি, ফেসবুক যেমন ব্রাউজ করি, ইউটিউবে ব্রাউজ করি। তো www.youtube.com এটা একটা অবশ্যই লিনিয়ার কাঠামোর স্ট্রাকচারের ওয়েবসাইট। আচ্ছা, একটা কথা বলি, কথা হচ্ছে আমরা যখন ইউটিউবে জয়েন করি তখন কি তোমরা এগুলো লিখো www.youtube.com লিখে তুমি ইউটিউবে যাও, নাকি ইউটিউবে সরাসরি প্রবেশ করো অ্যাপের মাধ্যমে? কোনটা করো বলো তো? সরাসরি প্রবেশ করি। হ্যাঁ, সরাসরি প্রবেশ করি, কিন্তু সরাসরি যে প্রবেশ করি সেটা কিন্তু আসলে কোনো আমার এরকম লিঙ্ক না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, সফটওয়্যার। কিন্তু আমরা যদি www.youtube.com লিখে সার্চ করে প্রবেশ করি, সেটা হবে একটা ওয়েবসাইট, আর সেই ওয়েবসাইটটা হবে লিনিয়ার ওয়েবসাইট, খেয়াল রাখতে হবে।
আমাদের যে ইউটিউবের যে লাল কালারের যে সফটওয়্যারটা বা লাল কালার যে অ্যাপটা ব্যবহার করি, এটা কিন্তু আসলে আমার মানে মূল ওয়েবসাইট না। মূল ওয়েবসাইটের জন্য অবশ্যই আমাদের www লিখে youtube.com লিখে সার্চ করে দেন প্রবেশ করতে হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তো এটা গেল। এখন আমরা মোটামুটি ব্যাখ্যা দেখলাম, মানে বৈশিষ্ট্যগুলো দেখলাম। তো আমি তোমাদের বললাম যেটা মনে রাখবা কি কি, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার, এবং হচ্ছে গিয়ে সর্বশেষ এটা। আর এখান থেকে যেটা তোমার সহজ লাগে মোটামুটি কমপক্ষে 5টা বা 6টা লিখলেই হয়ে যাবে। ওকে, এটা গেল। এখন আমাদের মেন টপিকগুলো পড়া শেষ, আমরা মূল যে টপিকগুলো ছিল বৈশিষ্ট্য সেগুলো পড়ে ফেলছি। এখন হচ্ছে আমাদের মেন হচ্ছে চিত্রটা দেখতে হবে, চিত্রটা বুঝতে হবে। আমি একটার পর একটা চিত্র দেখাবো আর আমি তোমাদের বুঝাবো, আশা করি বুঝতে পারবা, কারণ চিত্র পরীক্ষাতে থাকতে পারে। আর চিত্র দিয়ে আসলে তোমাকে বুঝতে হবে যে কোন কাঠামোর কথা বলা হচ্ছে। ফার্স্ট অফ অল প্রথম চিত্রের দিকে তাকাও, এখানে 3টা পেজ দেখতে পাচ্ছ, P1, P2, P3। আমি একবারে প্রথমে যখন সংজ্ঞা দেখাইছিলাম 5টা পেজ দিয়ে দেখাইছিলাম, দেখো 1 নং থেকে 2 নংয়ে গেছে, 2 নং থেকে 3 নংয়ে, আবার রিপিট করছে 3 থেকে 2, 2 থেকে 1। এরকমভাবে যখন একটা ওয়েবসাইটের পেজগুলোতে এরকমভাবে ডানে থেকে বামে, বাম থেকে ডানে 2 দিকেই তোমার তীর চিহ্ন থাকবে। আমি আবারও বলতেছি, যখন 2 দিকে তীর চিহ্ন থাকবে তখন সেই কাঠামোটাই হবে লিনিয়ার কাঠামো। সবাই কি চিত্র 1 বুঝতে পারছো? আচ্ছা, চিত্র 2, চিত্র 2টাও কিন্তু প্রায় সেম। দেখো চিত্র 2 এর মধ্যে পেজগুলো গোল 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 গোল। এখন দেখো এইখানে তীর চিহ্ন 2 দিকে যাচ্ছে, ডানেও যাচ্ছে বামেও যাচ্ছে, আবার এখানে ডানেও যাচ্ছে বামেও যাচ্ছে। মনে রাখতে হবে যখন এই তীর চিহ্নগুলো 2 দিকেই যায়, ডানেও যায় বামেও যায়, মানে কি উভয়মুখী 2 দিকেই পাস হয়, তখনও সেটা একটা লিনিয়ার কাঠামো। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমি যাই 3 নং চিত্রে। এইটা একটু জটিল বা এটা একটু বুঝতে সময় লাগতে পারে। এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে হোম বলে একটা পেজ আছে, হোম, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এরপর আবার 2 থেকে 3, আবার 3 থেকে হোম। তো এখন এই বিষয়টা তোমরা একটু মনোযোগ দাও তো। আমি যদি তোমাদের প্রশ্ন করি চিত্র 3 নংটায় তোমরা এই যে তীর চিহ্ন কি 2 দিকে দেখতে পাচ্ছ নাকি 1 দিকে দেখতে পাচ্ছ নাকি দেখতেই পাচ্ছ না বলো তো? এখানে কি তীর চিহ্নটা দেখা যাচ্ছে ভালো করে? 2 দিকে তো দাও। আচ্ছা, ইয়া বলছো 2 দিকে দেওয়া। বাকিদের কি মতামত? শিমু জয়েন করছো, থ্যাংক ইউ। তীর চিহ্ন কি এখানে দেখতে পাচ্ছ? আসলে তীর চিহ্নটা দেখা যাচ্ছে না, সিরিয়াসলি বলা যায় তীর চিহ্ন দেখা যাচ্ছে না, তবে এটা অনুমান করা যাচ্ছে। হ্যাঁ, হোম থেকে 1 নংয়ে যায়, 1 থেকে 2 নংয়ে, 2 থেকে 3 নংয়ে, আবার 3 থেকে হোমে আসে। মানে কি যেই জায়গা থেকে যাত্রা শুরু করে ঘুরে 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 সেই জায়গায় আবার ফিরে আসে, যে জায়গা থেকে যাত্রা শুরু করে ঘুরে 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 কী করে সে জায়গায় আবার ফিরে আসে। যদি এরকমই হয়, এক জায়গা থেকে শুরু করে ঘুরে ঘুরে আবার সেই জায়গায় ফিরে আসতেছে, এটাকে একটা চক্র বলে, ক্রম বা চক্র। আর চক্র মানিয়ে হচ্ছে লিনিয়ার কাঠামো। যদিও এটা আর কি 2 দিকে চিত্র দেখা যাচ্ছে না বা তীর চিহ্ন 2 দিকে দেখা যাচ্ছে না, তারপর এটা মনে রাখতে হবে আর কি, যে যেই জায়গা থেকে যাত্রা শুরু করছে ঘুরে ঘুরে সে জায়গায় ফিরে আসে, তার মানে এটা অবশ্যই একটা ক্রম বা চক্র হয়েছে। বাকিরা আমাকে জানায়ও, এবার তো বুঝতে পারছো। মারুফ, মুজাহিদ, স্বপ্ন, সুমাইয়া, 3 নং চিত্র বুঝতে পারলা কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী 4 নং চিত্র, এটা খুব ইজিলি বুঝতে পারবা। 4 নং চিত্র 2 দিকেই তীর চিহ্ন, এখান থেকে এখানে, তারপর নিচে, আবার এদিকে আবার এদিকে, আবার উল্টা দিকেও যাচ্ছে। এটা একটা লিনিয়ার কাঠামো। ওকে, আরও 4টা চিত্র আমাদের দেখতে হবে। চল এবার যাই 5 নাম্বারে। চিত্র 5। এই বইটাতে এত সুন্দর করে চিত্রগুলো দেখাইছে, অন্য কোনো বইতে আমি পাই নাই, বুঝছো? এই জন্য এই বইটা পড়াইতে অনেক মজা লাগছে এই টপিকটা। এই যে চিত্র 5টা দেখতে একটু ঝামেলা লাগতে পারে, এখানে একটু মানে বড় করে লেখা কাঠামোটা। দেখো চিত্র 5 দেখতে পাচ্ছ আশা করি। তো দেখা যাচ্ছে এখানে হোম থেকে শুরু হয়েছে, হোম থেকে A, B, তারপর হচ্ছে D, F, আবার এখানে E, C, A,
আবার A1 A2 দেখো তোমরা এমনি বুঝতে পারতেছো যে এখানে দুই দিকেই তীর চিহ্ন আছে, ডান থেকে বামে, বাম থেকে ডানে। তো দুই দিকে তীর চিহ্ন থাকলে এক কথায় কি কাঠামো হবে? লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো। তো এইটা নিয়ে আর কোনো বকবক করতে হবে না। আশা করি বুঝতে পারছো যে দুই দিকে তীর চিহ্ন আছে, এটা কোনো ঝামেলা নাই। যদিও এটা বড় হয়েছে স্ট্রাকচারটা দেখতে, কিন্তু দুই দিকে তীর চিহ্ন থাকাতে বুঝতে পারতেছি এটা একটা লিনিয়ার কাঠামো। এবং যেটা সবচেয়ে মারাত্মক, যেটা বুঝতে একটু কষ্ট হবে, সেটা হচ্ছে 6 নাম্বার চিত্র। দেখো 6 নং চিত্রটা আসলে বোঝাটা খুবই কষ্টকর, কারণ এটা কোন দিক দিয়ে শুরু কোন দিক দিয়ে শেষ এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। তোমরা একটু দেখো, এখানে শুরু শেষ বের করাটা কষ্টকর। মানে শুরু শেষ বের করা কষ্টকর। তারপর আশা করি যদি তোমরা গেস করতে পারো, বের করতে পারবে। আচ্ছা বলো, ট্রাই করো যে শুরুটা হয়েছে কোন জায়গা থেকে। চিত্র 6। স্যার বাম পাশে চিহ্নটা থেকে হয়তোবা। আচ্ছা কি বললে আবার বলো তো ইভা। বাম পাশের হলুদ বক্সটা থেকে। আচ্ছা হলুদ বক্স থেকে বলছো, এখান থেকে হয়তো বা শুরু হয়েছে। ওকে, বাম পাশ থেকে। আচ্ছা বাম পাশ থেকে শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাম পাশ থেকে শুরু হয়েছে বলো। আচ্ছা মোজাহিদ বলো তো কি কুই বলছো। মোজাহিদ আবার বলো, শুনতে পাইনি। আচ্ছা যাই হোক, আর কি কেউ বলবা কিছু? আর কেউ বলো, মারুফ, স্বপ্ন, সুমাইয়া, তোমাদের মতামত কি? শুরু হয়েছে কোন জায়গা থেকে? সবুজ বক্স থেকে বলছো মোজাহিদ। আচ্ছা মারুফ, সুমাইয়া, স্বপ্ন, তোমরা একটু গেস করো, ভুল হোক সমস্যা নেই, বলো। হলুদ থেকে। আচ্ছা হলুদ থেকে বলছো। আচ্ছা একটা বিষয় তোমরা একটু খেয়াল করো। আচ্ছা বাম দিক থেকে। আচ্ছা খেয়াল করো যে আমরা যদি চিন্তা করি, একবারে যে উপরটা আছে, একবার উপরেরটা থেকে এদিকে একটা তীর চিহ্ন আসতেছে হলুদ বক্স, আবার এদিকে একটা তীর চিহ্ন আসতেছে হলুদ বক্স। তার মানে এই জায়গা থেকে দুইটা তৈরি হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে। এরপরে এটা থেকে এটাও আসছে, এটাও আসে। দেখো গেস করতে পারো কিনা। এখান থেকে এইটা হইছে, এটা হইছে, আবার এটার সাথে এটা সংযোগ আছে, সমস্যা নাই, হইতে পারে সংযোগ, কিন্তু এর উপরে কিন্তু আর নাই, এটার উপরে আর নাই। যেহেতু এটা সবার উপরে, তার মানে এটা দিয়ে শুরু হইতে পারে। এটা দিয়ে শুরু হলে এখানে একটা অংশ, এটা এখানে একটা অংশ, আর এটা থেকে আরও দুইটা অংশ, একটা এটা একটা এটা, শেষ। তার মানে এটা দিয়ে শুরু হইতে পারে বা এটা দিয়ে শুরু হচ্ছে। দেখো ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা। সবার উপরে, হ্যাঁ সবার উপরে লালটা দিয়ে শুরু হয়েছে। যাই হোক আমরা গেস করছি, আমাদের ভুল হোক, আমরা শিখলাম। তো দেখো তোমরা এমনি বুঝতে পারতেছো, এখানে শুরু হলেও তীর চিহ্ন দুই দিকে, উপরে নিচে, উপরে নিচে, ডানে বামে, উপর নিচে, মানে কি দুই দিকে তীর চিহ্ন থাকা মানে কি লিনিয়ার কাঠামো। ওকে আচ্ছা, এরপর হচ্ছে 7 নাম্বার 8 নাম্বার, আর দুইটা বাকি আছে, আশা করি বুঝতে পারছো। 7 নাম্বার যেটা, সেটা ইজিলি বুঝতে পারবেন, কারণ এখানে দুই দিকে তীর চিহ্ন আছে। মেন পেজ থেকে সবগুলো পেজের দুই দিকে তীর চিহ্ন। এবং সর্বশেষ 8 নাম্বার যে চিত্র, এটার মাধ্যমে আমাদের এই চিত্র দেখা শেষ। এইটা হচ্ছে সেই 8 নং চিত্র। এখানে 3টা পেজ আছে, 1 2 3। দেখো এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, এখান থেকে ঘুরে ঘুরে আবার সে প্রথমে ফিরে আসে। এরকম করে ঘুরে ঘুরে সে বারবার এরকম একটা চক্র মেনটেন করতেছে, চক্রাকার হচ্ছে। যখনই একটা চক্রাকার হবে তখনই হবে লিনিয়ার কাঠামো। মনে রাখবা, চক্রাকার হইলেই লিনিয়ার কাঠামো, অথবা দুই দিকে থাকলেই লিনিয়ার কাঠামো। সবাইকে বলতেছি, দেখো 8 নম্বরটা বুঝতে পেরেছো কিনা, 8 নং চিত্রটা সবাই কি বুঝতে পেরেছো? এবার চলো আমরা একটু বাংলা কথা একটু পড়ে দেন আমরা সিকিউ প্র্যাকটিস করব। এখানে কিছু বাংলা কথা লিখে দেওয়া আছে, আমি এটা ছবি দিব না, তোমরা একটু নোট করে নিও তোমাদের বই থেকে। লিনিয়ার স্ট্রাকচারে ওয়েব পেজগুলো একটির পর একটি লিঙ্ক আকারে থাকে। এতে সাহায্যকারী আলাদা কোনো পেজে সংযুক্ত নাও থাকতে পারে, তবে কিছু কিছু পেজের বর্ণনা অন্যান্য পেজে সংরক্ষিত থাকতে পারে। যেমন একটি পেজের কোনো শব্দের সাথে হাইপারলিঙ্ক এর মাধ্যমে ওই শব্দের বর্ণনা সংযুক্ত করা হয়। এটা পড়লাম।
এখানে তেমন কিছু আমাদের ইম্পর্টেন্ট নাই, তবে একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি। কথাটা হচ্ছে, তোমরা যারা যারা সাপোজ ভিজিট করছো foodpanda.com খাবার অর্ডার করার জন্য, বা daraz.com যারা মানে করছো আর কি, তোমরা একটা বিষয় খেয়াল করবা, যখন তুমি ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম যে পেজটা দেখতে পাও, সেই পেজের নিচের দিকে, সাপোজ সেই পেজটা যখন তুমি করলা, দেখা শেষ করলা, তুমি পরবর্তী পেজে যাবা, তখন নিচের দিকে লেখা থাকবে নেক্সট নামে একটা অপশন লেখা থাকবে। কারণ কি, এক পেজের মধ্যে পুরো ওয়েবসাইটে কি কি আছে সব দেখা যায় না, এই জন্য পরের পেজ যেতে হয়। পরের পেজে যাওয়ার জন্য নেক্সট লেখা থাকে। তো নেক্সটে যখন চাপ দাও, তাহলে 2 নং পেজে তুমি দেখতে পাও 2 নং পেজের মধ্যে কী কী আছে। যখন তুমি দ্বিতীয় পেজে যাও, তখন দেখা যায় বাম দিকে লেখা থাকে আবার প্রিভিয়াস। তখন যদি আবার প্রিভিয়াসে চাপ দাও, তাহলে পরবর্তী পেজে কী ছিল এটা আবার চলে যেতে পারো আর কি। দেখো তো কথাটা বুঝো কি না, যে এরকমভাবে কখনো তোমরা খেয়াল করছো, একটা পেজে যখন ব্রাউজ করছো, নেক্সট পেজে যাওয়ার জন্য একটা ক্লিক থাকে, অপশন থাকে নেক্সট, যে পরবর্তী পেজে কি আছে দেখতে চাই, নেক্সটে চাপ দিলে পরবর্তী পেজ চলে আসে। এরকম কখনো দেখছো তোমরা বা মনে পড়ে? যারা ব্রাউজ করছো আর কি, এক পেজে মানে প্রথম পেজে তো আর সব কিছু দেওয়া থাকে না। একটা ওয়েবসাইটের অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো সাপোজ ছবি, তথ্য অনেক থাকে, কিন্তু সবগুলো তো আর এক পেজের মধ্যে থাকে না, প্রথম পেজের মধ্যে তো থাকে না, অনেকগুলো পেজের মধ্যে থাকে। তো একটা পেজ থেকে অপর পেজে যাওয়ার জন্য একটা লিঙ্ক প্রয়োজন, সেই লিঙ্কটা হচ্ছে নেক্সট, প্রিভিয়াস। নেক্সটে চাপ দিলে পরবর্তী পেজ শো করবে, আবার প্রিভিয়াস চাপ দিলে আগের পেজ শো করবে। এরকম কখনো দেখছো? একটু গেস করো তো, বা বলো তো, দেখছো হয়তো, বা হয়তো খেয়াল না এখন, একটু মনে করো তো, এরকম কখনো দেখছো? হ্যাঁ, এরকম কিন্তু অবশ্যই আমরা মাঝে মধ্যে খেয়াল করছি। তো এটাই হচ্ছে লিনিয়ার কাঠামোর স্ট্রাকচারের ওয়েবসাইট। ওকে, তো মোটামুটি পড়ে ফেলছি, আমাদের মেইন বইয়ের আলোচনা শেষ। এখন আমরা যাব আমাদের সিকিউ প্র্যাকটিসে। একটু ওয়েট করো, আমরা বের করতেছি। তো আমাদের প্রথম যে সিকিউ, এটা আমাদের এসেছিল কুমিল্লা বোর্ড 2024 সালে। আমি তোমাদেরকে দেখাই, দেখো তোমরা খুবই খুশি হবা জেনে যে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, চিত্র 1 আর চিত্র 2 দেখতে পাচ্ছ? দেখছো, এই জন্য আমি তোমাদের চিত্রগুলো ভালো করে পড়াইছি। কারণ কি, পরীক্ষাতে যে বাংলা কথা থাকবে এরকম কোনো কথা নাই, চিত্র দিয়েও পরীক্ষায় প্রশ্ন হয়। যেমন তুমি দেখতে পাচ্ছ এখন প্রমাণ, তোমার সামনেই এটা প্রমাণ দেখা যাচ্ছে, যে চিত্র দেখা যাচ্ছে। দেখো চিত্র 1, চিত্র 1-এর মধ্যে কি দেখতে পাচ্ছ? P1, P2, P3, P1 থেকে P2-তে যাচ্ছে, P2 থেকে P3-তে যাচ্ছে, P3 থেকে 2-তে আবার P1-এ, মানে কি এটা দুই দিকেই যাচ্ছে। তো দেখছো, আমরা কিন্তু মেইন বইতে পড়ছিলাম যে যেই স্ট্রাকচারের পেজগুলো দুই দিকে এরকম মুভ হয় তাকে কি কাঠামো বলে? মনে আছে কারো? বলো তো, বলো। সিকোয়েন্স কাঠামো বা লিনিয়ার কাঠামো। ভেরি গুড। এখন আমাদের গ নং প্রশ্নে কি বলছে? আমাদের গ নং প্রশ্নে বলেছে 3 নম্বরের প্রশ্ন, উদ্দীপকের চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপক 1-এর মধ্যে যে ওয়েবসাইটের কাঠামোর কথা উল্লেখ করা আছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে, তো চলো আমরা এটা ব্যাখ্যা করি। প্রথমে আমাকে নাম বলতে হবে, উদ্দীপকের 1 যেটা চিত্র 1 সেটা কোন ধরনের ওয়েবসাইট। চলো আমরা প্রথমত লিখে দিব এক কথায়। যদি এক কথায় উত্তর দিতে না পারি 1 নাম্বার মাইনাস। প্রথমে আমাদের লিখতে হবে চিত্র 1 এর ওয়েবসাইটটি হচ্ছে, বা ওয়েবসাইটের কাঠামো হচ্ছে লিনিয়ার কাঠামো বা স্ট্রাকচার। এই লাইনটা লিখে দিলেই তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। এখন আমরা ব্যাখ্যা করব, নিচে লিনিয়ার স্ট্রাকচারটি ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি কীভাবে ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমরা সংজ্ঞা দিব, যদি আমরা পারি আর কি। সংজ্ঞা কীভাবে আমরা পড়ছিলাম, যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে একের পর এক সাজানো থাকে এবং কোনো পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল সংগঠন বলে। দেখছো, গাইডের মধ্যে সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে। আমরা বইতেও দেখছিলাম সংজ্ঞা, তবে এরকমভাবে দেখি নাই, গাইডে সুন্দরভাবে আমরা দেখতে পেলাম। তো প্রথম কাজ কি, আমরা সংজ্ঞা লিখব। সংজ্ঞা লিখলে সুন্দরভাবে আমাদের এটা সাজানো হয়ে যাবে। পরবর্তীতে বলতেছে যে যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে,
তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি দেখতে চাই একটা পেজের পর পরবর্তী পেজে কি আছে, এর পরবর্তী পেজে কি আছে, তাহলে আমাদের লিনিয়ার কাঠামো ব্যবহার করতে হয়। আর পেজের সংখ্যা কম হলে আমরা এই ধরনের কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করি। তো বলতেছে এখানে, এই যে আমরা বইতে পড়ছিলাম না, আমাদের যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আর কি, যে পেজের সংখ্যা কম হলে এই ধরনের কাঠামো উপযোগী। তো এই যে পয়েন্টগুলো বলছি, যারা যারা আসো, মারুফ, স্বপ্ন, তারপর হচ্ছে সোমায়া, বুঝতে পারছো একটু আমাকে জানাও। এটা কিন্তু আমরা মেন বইতে পড়ছিলাম, এখানেও প্রায় ওরকমভাবে বলা আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তীতে কি বলতেছে, আসলে পরবর্তীতে আমাদের চিত্রটা এঁকে দেওয়া হয়েছে। এখানে চিত্র এঁকেছে উদ্দীপকে, আমাদের 3টা পেজ ছিল, আমরা মোটামুটি 5টা পেজ এঁকে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, আবার 5, 5 থেকে 4, 3, 2, 1 এইভাবে গেলাম, চিত্র দিলাম, লিনিয়ার কাঠামো। এখন কথা হচ্ছে, স্যার চিত্র কি আঁকতে হবে? আসলে চিত্র আঁকলে এটা সুন্দর আর কি, চিত্র আঁকলে নাম্বারটা ভালো পাওয়া যায়। চিত্র না আঁকলে নাম্বারটা যে কমা দিবে এমন কোনো কথা নাই, তবে চিত্র আঁকে দিবা। আমি তোমাদের একটা টেকনিক শিখা দিই। আমাদের যদি কোনো একটা উদ্দীপকে চিত্র দিয়ে প্রশ্ন হয়, কি বললাম, যদি আমাদের কোন একটা উদ্দীপক চিত্র দিয়ে আসে, আমরা উত্তরে সেই চিত্রটা এঁকে দিব, তাহলে স্যার ম্যাডামরা বুঝবে আমি স্মার্ট। কারণ কি, আমরা তো সবাই জানি উদ্দীপক 2 রকম হয়, একটা হচ্ছে বাংলা কথায় উদ্দীপক, আর একটা হচ্ছে চিত্র দিয়ে উদ্দীপক। যখন বাংলা কথা দিয়ে উদ্দীপক আসে তখন কিন্তু আমরা চিত্র দেই না, বাংলা কথার মাধ্যমেই ব্যাখ্যা দিয়ে উত্তর করে আসি। কিন্তু যখন চিত্র দিয়ে আমাদের উদ্দীপক আসে তখন আমাদের চিত্রটা দেওয়া প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ উদ্দীপকটা আমাদের উত্তরে লিখতে হয়। উদ্দীপক বাংলায় থাকলে তো বাংলা লিখি, কিন্তু উদ্দীপক যদি চিত্রে থাকে তখন আমাকে চিত্রই লিখতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সৃজনশীল লেখার একটা স্ট্যান্ডার্ড নিয়ম। তো তুমি যদি চিত্র উদ্দীপক থাকা সত্ত্বেও চিত্র না আঁকো, হয়তো বা স্যার ম্যাডাম চাইলে নাম্বার কমাইতে পারে, কিন্তু কমাবে না যতটুকু মনে হয়, কিন্তু কমাইতে পারে, বা হয়তো বা তোমার যে খাতা মূল্যায়নটা ওরকমভাবে করবে না। কারণ কি, তুমি চিত্র আঁকো নাই। চিত্র আঁকার জন্য তোমার একটা অপশন ছিল যে উদ্দীপকে চিত্র আছে বিধায় তোমাকে চিত্র দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু চিত্র দাও নাই, তো তোমার উত্তরটা সুন্দর হয় নাই। তো সুন্দর না হলে নাম্বারও সুন্দর হবে না। এটা হচ্ছে টেকনিক, মনে রাখবা। শুধু আইসিটি না, যতগুলো তোমার সাবজেক্ট আছে, যদি চিত্র দিয়ে কখনো আসে অবশ্যই তুমি চেষ্টা করবা সেই চিত্রটা তোমার উত্তরের মধ্যে লিখে রাখার জন্য। আমার কথা কি বুঝতে পারছো? মারুফ, স্বপ্ন, সুময়, আমাকে জানাইও, মন থাকবে? ওকে, তো চলো এবার আমি যাচ্ছি, চিত্রটা আমরা এঁকে ফেলবো। চিত্র এঁকার পর লিখবো লিনিয়ার কাঠামো। এখন আমরা আরেকটু বর্ণনা দিয়ে শেষ করব। তো বলতেছে, এ ধরনের কাঠামোতে মূল পেজ থেকে শুরু হয়ে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করা হয়। এ ধরনের পেজগুলোতে সাধারণত, এই যে দেখছো এখানে চলে আসছে, শুধুমাত্র এই ধরনের ওয়েবসাইটের পেজগুলোতেই সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে শুধু এই ধরনের ওয়েবসাইটে। এটা লিখতেই হবে, লিখলেই নাম্বার ভালো পাবা। ফলে সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত পেজ ব্রাউজও করা যায়। আর উদাহরণ হচ্ছে www.youtube.com। একটু ওয়েট, আমি একটু আসতেছি। হ্যাঁ দেখো, এই যে যেখানে ছিলাম আর কি। তো মোটামুটি আমরা যদি এতটুকু লিখে দিই, চিত্র সহ বর্ণনা, এবং অবশ্যই নেক্সট, প্রিভিয়াস, লাস্ট লিখে দিই, এবং আমরা যদি উদাহরণটা দিই, যে এটা উদাহরণ হচ্ছে www.youtube.com, তাহলে আমাদের পুরোপুরি উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। এখন আমাকে জানাও যে পুরো উত্তরটা ভালো করে বুঝতে পারছো কিনা। মারুফ, স্বপ্ন, সুমায়া, বুঝতে পেরেছো সম্পূর্ণটা? ওকে, থ্যাংক ইউ। তো আমি তোমাদেরকে আমার এই যে স্পেশাল যে বই, সে বইয়ের ছবি তুলে দিব, তোমরা তোমাদের নিজ বইতে নোটগুলো করে নিও। আজকে আমি আর তেমন ক্লাস নিতে পারতেছি না, দুঃখজনক বিষয়, একটু রেস্ট নেব। তো ইনশাআল্লাহ নেক্সট ডে চেষ্টা করবো ক্লাস নেওয়ার জন্য। আপাতত আজকে এখানে ক্লাস শেষ করতেছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের অপেক্ষা থেকো আর নিয়মিত ক্লাস করো।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এই আইসিটি স্পেশাল ক্লাসে আমরা স্পেশাল বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ দিয়া প্রশ্নগুলো দেখো। আচ্ছা, আমাদের এখানে সুমাইয়া জয়েন করছো। সুমাইয়া, তুমি কি সায়েন্সের সুমাইয়া? একটু আমাকে জানাতো। এইচএসসি 27 ব্যাচ সুমাইয়া, একটু আমাকে জানাইও। হুম, তুমি কি সায়েন্সের সুমাইয়া? আমার এখানে দুজন সুমাইয়া আসছে। একজনে তো হচ্ছে গিয়ে 26 ব্যাচের সুমাইয়া, আর একটা শুধু সুমাইয়া। তুমি কি 27 ব্যাচে? তুমি জি 27? স্যার। ও আচ্ছা, ঠিক আছে। অনেকদিন তো ক্লাস করতে পারো না, কোনো সমস্যা ছিল কি? অনেকদিন তোমার ক্লাস মিস হয়েছিল। আচ্ছা, যাই হোক, যেটাই বলি সুমাইয়া, আমি জানি তুমি চেষ্টা করো ক্লাস করার জন্য, কিন্তু সামহাও কোনো কারণে ক্লাস মিস হয়। তবে চেষ্টা করবা যাতে এখন থেকে ক্লাসটা যদি মিস হয়ে যায়, রেকর্ড ক্লাসটা দেখে নিতে পরের দিন, যাতে করে রিকভারি করতে পারো। হ্যাঁ, ক্লাস মিস দিলে একটু সমস্যা হবে, পিছিয়ে পড়বো আর কি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। থ্যাংক ইউ জয়েন করছো বাকিরা। দেখো, সিলেট বোর্ড 24 সাল আসা প্রশ্ন। বলতেছে নামিরা শুধু HTML ব্যবহার করে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করলো। এই লাইনটা দ্বারা তোমাকে বুঝতে হবে এখানে যে ওয়েবসাইটের কথা বলা হচ্ছে সেই ওয়েবসাইটের কাঠামোটা কিরকম। ওয়েবসাইট কি বললাম? সিকোয়েন্স। হ্যাঁ, ভেরি গুড, সিকোয়েন্স ওয়েবসাইট। ভেরি গুড, এইবার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু বেসিক ক্লাসে পড়ছিলাম যে আমাদের সিকোয়েন্স ওয়েবসাইটের মধ্যে এই কথাগুলো থাকবে, ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস। দেখছো, আমাদের পড়ার সাথে কিন্তু প্রমাণটা মিলে গেছে। পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসতেই পারে এবং এসেও পড়েছে। আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম যে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস থাকলেই সিকোয়েন্স ওয়েবসাইট, অর্থাৎ লিনিয়ার ওয়েবসাইট হবে। ওকে, তো এই প্রথম বাক্যটা দ্বারাই বুঝতে পারছি। এখন আমাদের পরবর্তী অংশ বলতেছে ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে এবং আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না। এখন এটা আমাদের গেল। এখন আমরা যাব গণঙে। গণঙে বলছে কি যে উদ্দীপকের আলোকে ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা করো। অর্থাৎ এই উদ্দীপকে যে ওয়েবসাইটের কথা বলা হচ্ছে সেই ওয়েবসাইটের কাঠামোটা কীরকম। তো আমরা তো বুঝতে পারছি এটা হচ্ছে একটা লিনিয়ার ওয়েবসাইটের কাঠামো। তো আমরা দেখি ব্যাখ্যাটা কীরকমভাবে লিখবো। আমি কিন্তু আমাদের প্রথম সিকিউ প্র্যাকটিসেও ব্যাখ্যাটা কীভাবে লিখতে হবে দেখাইছিলাম। আসলে আমাদের এখানে ওই কারেন্ট নাই, তো ওই জন্য দেখাটা একটু সমস্যা হবে হয়তো, বা একটু ওয়েট করো। একটু অপেক্ষা করো, আশা করি ঠিকঠাক করলে দেখতে পারবো ইজিলি। এই দিকে খেয়াল করো। প্রথমত আমরা লিখব যে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটটি হচ্ছে একটি লিনিয়ার কাঠামোর ওয়েবসাইট বা সিকোয়েন্স কাঠামোর ওয়েবসাইট। অনেকের মেবি নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, জয়েন করছো, থ্যাংক ইউ। তারপরে নেট সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে অনেকে। ওকে, আচ্ছা, এবার দেখো, তো উদ্দীপকের বর্ণিত ওয়েবসাইটটা হচ্ছে লিনিয়ার কাঠামোর ওয়েবসাইট। তো আমাদের প্রথমে সংজ্ঞা লিখতে হবে যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে একের পর এক সাজানো থাকে এবং কোনো পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশ করা থাকে, তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল সংগঠন বলে। এটা কিন্তু হুবহু প্রথম সৃজনশীল প্র্যাকটিসও বলছিল। যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়, আর পেজের সংখ্যা কম হলে এই ধরনের কাঠামো ব্যবহার করা বেশ উপযোগী। এরপর আমরা চিত্র এঁকে দিব। যদিও উদ্দীপকে চিত্র আঁকে নাই, কিন্তু আমরা এঁকে দিলে সুন্দর হয়। তো ওই যে আমি শিখাইছিলাম গত ক্লাসে, 1 থেকে 5টা পেজ আঁকবা, তারপরে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এবার 5 থেকে শুরু করে আবার রিভার্স করবা, তারপর নাম দিবা চিত্র হচ্ছে লিনিয়ার কাঠামো। ব্যাস, হয়ে গেল। এরপরে পরবর্তী অংশগুলো কি লিখবো, এইটাও সেম, গত ইয়াতে পড়াইছিলাম, প্রায় একই রকম। বলতেছে এ ধরনের কাঠামোতে মূল পেজে থেকে শুরু করে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করে। অর্থাৎ মূল পেজে কি আছে এর পাশাপাশি বাকি পেজগুলো কি কি থাকবে সেটাও কি করে বর্ণনা করে। আর বলতেছে এ ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয় এবং যাতে করে সহজেই পরবর্তী পেজগুলোতে প্রবেশ করা যায়, ফলে সহজেই পেজ আপলোড করা যায় এবং দ্রুত পেজ ব্রাউজ করা যায়।
আর উদাহরণ হিসাবে www.youtube.com হচ্ছে এই লিনিয়ার কাঠামোর বা লিনিয়ার ওয়েবসাইটের স্পেশাল উদাহরণ। তো দেখো, আশা করি এই বিষয়গুলো আমরা কিন্তু একবারে বেসিক যখন পড়ছিলাম, বেসিক পড়ার পর যখন আমরা একটা সলভ করছিলাম সিকিউ, হুবহু সেম ওরকমভাবে কিন্তু এটা চলে আসছে বা এটা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আমাকে জানাইও, আমরা এটা বেশি বেশি ব্যাখ্যা দিলাম না, কারণ আমাদের একই রকম, তো এই জন্য আমরা ব্যাখ্যা বেশি দিলাম না। মোটামুটি বুঝতে পারছো কিনা বাকি এটা আমাকে জানো। বুঝতে পেরেছো কি? আচ্ছা, থ্যাংক ইউ। তো জয়, যে অংশটা মিস করছো ক্লাসের সেটা একটু দেখে নিও রেকর্ড, তাহলে ইজি হবে বুঝতে। ওকে, তাহলে আমরা পরবর্তী সিকিউ নিয়ে আলোচনা করি। তো ওয়েট করো, পরবর্তী সিকিউটা বের করতেছি। হ্যাঁ, এই হচ্ছে পরবর্তী সিকিউ, দেখা যাচ্ছে আশা করি। এইবার দেখো, এটা আমাদের আসছিল চট্টগ্রাম বোর্ড 19 সালে। দেখো এখানেও কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে, দুইটা ছবি। চিত্রটা এক, এটা হচ্ছে একটা এটাকে কি বলে, শাপলার ছবি হইতে পারে, ন্যাশনাল ফর জাতীয় ফুল শাপলার ছবি। আর চিত্র 2 হচ্ছে এরকম, এখান থেকে শুরু করে এখানে যাচ্ছে, আবার এখান থেকে রিভার্স করে আবার এখানে আসতেছে। তো দুইটা চিত্র আমাদের দেওয়া আছে। এখন তুমি বুঝতে পারতেছো চিত্র দুইটার মাধ্যমে, প্রথম চিত্র তো হচ্ছে একটা শাপলা ফুলের চিত্র, এটা দিয়ে আমাদের এখন কাজ নাই। আমরা যে টপিক পড়তেছি সেই টপিকের জন্যই আমরা 2 নং চিত্র দেখব। এখন একটা বিষয়, আমাদের প্রশ্ন পড়তে হবে। প্রথমে আমরা প্রশ্ন পড়ি, এটা হচ্ছে গহনঙে প্রশ্নটা এসেছিল, ভালো করে উদ্দীপকের প্রশ্নটা পড়ে নিবা। প্রশ্নে কি বলতেছে, উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়, কথাটির সত্যতা যাচাইপূর্বক তোমার মতামত দাও। অর্থাৎ চিত্র 2 এ যেই ওয়েবসাইটের কথা বলা হচ্ছে, সেই ওয়েবসাইটটা বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য প্রযোজ্য নয় বা আদর্শ নয়। এই কথাটার সাথে কি তুমি একমত নাকি একমত না? এটা কতটুকু সত্য এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে বা ব্যাখ্যা দিয়ে দেখাতে হবে। সবাই কি আমার প্রশ্ন বুঝতে পারছো? একটু আমাকে জানাও, প্রশ্নে কি চাইছে? প্রশ্ন বুঝতে পারছো? ওকে, এখন আমাদের মতামত কি? আমরা যখন মেইন ঘুম আসতেছে, আরে এখনই ঘুম আসতেছে, একটু কষ্ট করো। আমরা যখন মেইন বই থেকে পড়ছিলাম যে লিনিয়ার কাঠামোতে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা সবচেয়ে সহজ, যেগুলো ছোট ছোট ওয়েবসাইট থাকবে, বেশি বড় হবে না, মেইন বইয়ে পড়ছিলাম। তো আমাদের এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে উদ্দীপকের যে কাঠামোটা, ওয়েবসাইটের কাঠামো, আমরা বুঝতে পারতেছি এটা লিনিয়ার কাঠামো। তো আমার বলে দিয়েছে লিনিয়ার কাঠামো যদি এটা হয়ে থাকে, তাহলে এই কাঠামোতে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা যাবে নাকি যাবে না। এখানে বলছে যাবে না বা আদর্শ না, এটা আসলে সত্যি কিনা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা একমত যে এখানে বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা ব্যবহার করা যাবে না। আমাকে লিখতে হবে অবশ্যই, কারণ আমরা মেন বইয়ে পড়ছিলাম। তো প্রথমত কি লিখতে হবে, উদ্দীপকের চিত্র 2 ওয়েব কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো, আর এই ধরনের কাঠামো বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। তোমাকে কিন্তু এভাবেই সাজায় লিখতে হবে। আমাদের আসলে এখানে চায় নাই উদ্দীপকের ওয়েবসাইটের গঠন ব্যাখ্যা করো, চাইছি কি চায় নাই, বলছি কি যে উদ্দীপকের ওয়েবসাইটের যে বিষয়বস্তু সেটা কি বড় কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য যুক্তিযুক্ত কিনা। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, যেহেতু ঘুম পাচ্ছে রেকর্ড দেখে নিতে হবে, আমার কিন্তু ক্লাস করাইতে হয়, বুঝছো, আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করব। যাদের ঘুম পাচ্ছে ঘুমা যাও, নো সমস্যা, আমি ক্লাস রেকর্ড রাখতেছি, পরে দেখে নিও। তো আমাদের প্রথম কাজ সুন্দরভাবে লিখতে হবে যে উদ্দীপকের যে কাঠামোটা সেটা লিনিয়ার কাঠামো, আর এই কাঠামোতে আমরা জানি ছোট ছোট ওয়েবসাইট তৈরি করা যায়, বড় বড় ওয়েবসাইট তৈরি করা যায় না। তো বলবো এই ধরনের কাঠামো বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। কেন আদর্শ নয় এটা আমরা এখন ব্যাখ্যা করব। প্রথমে এই কথা লিখে দিতে হবে। এবার চলো শুরু করি ব্যাখ্যা। এই ধরনের ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে একের পর এক সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তাও বলা থাকে, এজন্য একে লিনিয়ার কাঠামো বলে। আগের মতোই সংজ্ঞা।
যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। অর্থাৎ একটা ওয়েবসাইটের পেজগুলো একের পর এক আমি দেখতে চাই, সেজন্য আমাদের লিনিয়ার কাঠামো ব্যবহার করা প্রয়োজন। আর এই ধরনের কাঠামোতে মূল পেজ থেকে শুরু করে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করা যায়। আর এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। এই যে আমরা বিগত পিছনে যে প্রশ্নগুলোর ব্যাখ্যা পড়ছিলাম, উত্তরে যা যা পড়ছিলাম এখানে হুবহু তাই দেওয়া আছে, জাস্ট একটু কয়েকটা লাইন একটু বেশি লিখছে আর কি, এই। আর বাকিগুলো সেম। আচ্ছা, যার ঘুম আসবে সে চলে যান, সমস্যা নাই, নো প্রবলেম। যার ঘুম আসবে চলে যান, আমার তো ক্লাস করতে হবে, আমি ক্লাস করতেছি, রেকর্ড থাকবে, দেখে নিও পরে। আচ্ছা, এরপরে এই পদ্ধতিতে পেজগুলোর একটির পর একটি ধারাবাহিকভাবে লিঙ্ক করা থাকে, এটা আগের কথাই বলছে। এ ধরনের ওয়েবসাইটে কোনো একটি পেজ ভিজিট করতে হলে তার পরবর্তী পেজ ভিজিট করতে হয়। কি বলছে কথাটা, যে এ ধরনের ওয়েবসাইটে কোনো একটি পেজ ভিজিট করতে হলে, সরি উত্তরটা আমি ভুল বলছি, এ ধরনের ওয়েবসাইটে কোনো একটা পেজ ভিজিট করতে হলে তার আগের পেজটাও ভিজিট করতে হয়। অর্থাৎ এতে সরাসরি কোনো পেজে যাওয়া যায় না। এই দুইটা লাইন আমাদের একটু ডিফারেন্ট। এই লাইনটাই আমাদের একটু ডিফারেন্ট, খেয়াল রাখতে হবে। আমরা যদি এই ওয়েবসাইটের কোনো একটা পেজ দেখতে চাই বা ভিজিট করতে চাই, তাহলে এর ঠিক আগের পেজে কি ছিল সেটাকে আমাকে দেখে আসতে হবে। আচ্ছা, সমস্যা নাই, হ্যাঁ, চোখ চলে যাচ্ছে ঘুমে, তাহলে ঘুমায় পড়ো, প্রবলেম নেই। তো যে কথাটা বলতেছিলাম, আশা করি বুঝতে পারতেছো যে আমরা যদি এই লিনিয়ার কাঠামোর কোনো ওয়েবসাইটের পেজ ভিজিট করতে চাই, তাহলে কি করতে হবে, এর আগের পেজে কি ছিল সেটা আমাকে দেখতে হবে। আসলে এই কথাটা মুখে বললে তোমরা বুঝবা কম, যদি আমার পক্ষে সম্ভব হইতো তোমাদের দেখাইতে পারতাম স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে কেন এই ধরনের ওয়েবসাইটে একটা পেজ ভিজিট করতে গেলে আগের পেজে যাইতে হয়, কি কারণে। এটা অবশ্যই একটা কারণ আছে, সেই কারণটা দেখাতে পারলে ভালো হতো, যেহেতু আমি দেখাতে পারতেছি না, দুঃখিত। আপাতত কষ্ট করে মুখস্থ করো যে নতুন কোনো একটা পেজে ভিজিট করতে চাইলে পূর্ববর্তী পেজে কি ছিল এটা ভিজিট করতে হয়। অর্থাৎ এই ওয়েবসাইটে সরাসরি কোনো পেজে যাওয়া যায় না। সরাসরি পেজে না যাওয়ার জন্যই এই লিনিয়ার কাঠামো বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। এটাই হচ্ছে যথার্থ উক্তি। আসলে আমাদের প্রমাণ করতে বলছে যে লিনিয়ার কাঠামোতে বড় কোনো ওয়েবসাইট তৈরি করা যায় না, এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্যই লাস্টের 3টা লাইন আমাকে একটু সুন্দর করে সাজায় লিখতে হবে, একবারে সুন্দরভাবে তুমি বুঝতে পারতেছো কোন জায়গা থেকে তোমার লেখাটা শুরু করতে হবে। সব কিছুই লিখবে আগের মতো লিখার পরে জাস্ট তুমি একটু নিজের মতো করে সাজায় লিখবা যে এই পদ্ধতিতে পেজগুলো একটির পর একটি ধারাবাহিকভাবে লিঙ্ক থাকে। আর এই ধরনের ওয়েবসাইটে কোনো একটি পেজে ভিজিট করতে গেলে পূর্বের পেজে ভিজিট করতে হয়, অর্থাৎ এতে সরাসরি কোনো পেজে যাওয়া যায় না। তাই লিনিয়ার কাঠামো বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। ব্যাস, এই হচ্ছে মূল ব্যাপার, মূল বিষয়টা আর কি। তো আশা করি বুঝতে পারছো। এই যে আমার চার্জারে শেষ হয়ে গেছে, তারা ওয়েট, আমার এই যে চার্জারের যে আছে চার্জও নিভে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো যে এই লাস্টের 3টা লাইন লিখতে হবে, অর্থাৎ সরাসরি কোনো পেজে আমরা প্রবেশ করতে পারবো না। তাই লিনিয়ার কাঠামো বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি নয়, আদর্শ নয়। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। অর্ঘ, শিশির, মারুফ, তান্নি, বুঝতে পেরেছো? স্যার আসলে আমার কারেন্ট নাই তো, বুঝছো, কারেন্ট তো নাই আমাদের এশা নামাজের পরপর, মানে তারাবি নামাজের শুরুতেই কারেন্ট চলে গেছে, বৃষ্টি তুফান ছিল তো এই জন্য কোনোরকম টর্চ লাইট দিয়ে ক্লাস নিচ্ছে আর কি। আচ্ছা, এটা গেল, এটা কমপ্লিট। তো একটু ওয়েট করো, আমার এই চার্জার লাইটের চার্জটা শেষ, তো আমি একটা চার্জার লাইট নিয়ে আসার চেষ্টা করতেছি, তারপর আমি বাকিটা দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমি চাচ্ছিলাম যতটুকু আছে শেষ করাই দিই, একটু ওয়েট করো, হ্যাঁ, একটু সময় দাও, আমি আরেকটা চার্জার লাইট আছে সেটা নিয়ে আসতেছি।
আসলে আমি গিয়েছিলাম লাইট আনতে, বুঝছো? তো লাইটটা এনেছি, লাইটটা আমি একটু সেটিং করে নিই। লাইটটা মেবি একটু নড়ানড়ি করতেছে। এটা আসলে আমার সাইকেলের লাইট, বুঝছো? আমার তো লাইট নাই। এই যে সাইকেলের লাইট দেখতে পাচ্ছ হয়তো, বা দেখা যাচ্ছে কি? এই যে সাইকেলে যে বাজে না, আমি দাঁড়াও শব্দ করি, টিটি শব্দ হবে, দাঁড়া। দেখছো যে সাইকেলের যে বাজে ওটা আর কি। হ্যাঁ, হর্ন হর্ন হর্নে যেটা আছে না, ওই আর কি হর্ন। যাক, আমি মানে সেটা জ্বালাইলাম। দাঁড়াও একটু এটা সেট করে নিই লাইটটা। কারেন্ট দেখছো, তোমাদের ক্লাস নেওয়ার জন্য কত কষ্ট করি। আশা করি এটা যারা দেখতেছি ইউটিউবে, তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের পড়ানোর জন্য কত এফোর্ট দিই আমরা। তো তোমরা চেষ্টা করবা এই পরিশ্রমের সঠিক মূল্যায়নটা করতে। আচ্ছা দেখো, তো আশা করি বুঝতেছো, সেট করছি লাইট। এটা গেল আমাদের। ওকে, তো এটা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে এই জায়গা মানে আমাদের এদিকে বিদ্যুৎ মানে কারেন্ট চলে গেছে, কেন তুফান ছিল তো ওই জন্য অনেক। আচ্ছা বুঝতে পারছি, অনেকেরই কারেন্ট নেই। ওকে, সমস্যা নেই। দেখো আমি শুরু করি। হ্যাঁ, তো এটা গেল, এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা দেখো, এটা আমাদের আসছিল বরিশাল বোর্ড 19 সালে। তাকাইও কি বলতেছে, মনোযোগ দিও। এখানে বলতেছে ইলা ও আঞ্জুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় তারা PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। বুঝতে পারছো, এটা লিনিয়ার কাঠামোর ওয়েবসাইটের কথা বলছে। গণকে বলতেছে ওয়েবসাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা করো। এটা পানিবাদ, আমরা কিন্তু এগুলো আগেও পড়ছি। তারপর একটু দেখাই। হ্যাঁ, বেশি বকবক করবো না, সেম যেহেতু। আমরা প্রথমে লিখব কি, যে ইলা ও আঞ্জম দুই বান্ধবী মিলে HTML দিয়ে যে ওয়েবসাইট তৈরি করে তার নামটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। নিচে লিনিয়ার স্ট্রাকচার ব্যাখ্যা করা হলো। যে ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসার একের পর এক সাজানো থাকে এবং কোনো পেজের পর কোন পেজ আসবে তা বলা থাকে, তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলে। যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন এই লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। আর পেজের সংখ্যা যদি কম হয় তাহলে এই ধরনের কাঠামো বেশ উপযোগী। এটা আমরা আগে থেকেই জানি যে কোনো একটা ওয়েবসাইটের পেজ সংখ্যা কম থাকলে এই লিনিয়ার কাঠামো ব্যবহার করা সবচেয়ে সহজ। এরপর ছবি এঁকে দিবা, লিনিয়ার কাঠামো লিখবা, ছবির নাম। এরপর লাস্টে বলবা যে এ ধরনের কাঠামোতে মূল পেজ থেকে শুরু করে হয়ে পরবর্তী ডকুমেন্টে পরবর্তী ধাপগুলো বর্ণনা করা হয়। আর এই ধরনের পেজগুলোতে সাধারণত আমরা নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয় বা ব্যবহার করে থাকি। ফলে সহজেই পেজ আপলোড করা যায়, দ্রুত ব্রাউজ করা যায়। উদাহরণ হচ্ছে www.youtube.com। দেখো এইখানে যে উত্তরটা বলছে, উত্তরটা কিন্তু হুবহু সেম। আমরা যে উত্তরগুলো পড়ছিলাম আগের মতোই, কোনো চেঞ্জ নাই। এখন আমাকে জানাও যে উদ্দীপকটা বুঝতে পারলা কিনা বা উত্তরটা বুঝতে পারলা কিনা। বুঝতে পেরেছো বাকিরা? ওকে, এটা গেল। পরবর্তী প্রশ্ন, মানে একটা টপিকে যতগুলো প্রশ্ন আসছে যদি ভিন্ন রকম হয় সব কিছু আলোচনা করতেছি। ওকে, এই প্রশ্নটা আমাদের আসছে দিনাজপুর বোর্ড 19 সালে। আমাদের আর দুইটা সিকিউ প্র্যাকটিস হলেই এই টপিক শেষ। দেখো কি বলছে, দিনাজপুর বোর্ড 19 সালে আসা প্রশ্ন। পত্রিকার অনলাইন ভার্সনের পেপারে প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো থাকে। এজন্য পাঠকগণের এ ধরনের পত্রিকা পড়ার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক নামক বহুজাতিক কোম্পানির ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়, কারণ এই ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়। খ কোম্পানির তাদের ওয়েবসাইটের পেজগুলো এমনভাবে তৈরি করেছে যা মূল পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত। এখানে দুইটা পেজের কথা বলতেছে, ক এবং খ। এখন দেখো আমাদের গ নং প্রশ্নে কি বলছে, উদ্দীপকের পত্রিকার ওয়েব পেজ যে কাঠামোয় বিন্যস্ত তা ব্যাখ্যা করো। উদ্দীপকের পত্রিকার ওয়েব পেজ যে কাঠামোয় বিন্যস্ত। এখন পত্রিকার ওয়েব পেজটা কি? পত্রিকার ওয়েব পেজের একবারে প্রথম যে লাইন, সেই লাইনটা পড়লে বুঝতে পারবা যে পত্রিকা অনলাইন ভার্সনের পেপার প্রথম পেজ থেকে পরপর প্রতিটা পেজ সাজানো থাকে। এই যে
প্রথম পেজ থেকে পরপর সাজানো থাকে, পরপর সিকোয়েন্স আকারে সাজানো থাকে, এটাই হচ্ছে কি লিনিয়ার কাঠামো। কথাটা বুঝতে পারছো? মারুফ, তান্নি কথা বলো। পরপর যে কথাটা বলছে, পরপর, এই পরপর মানে হচ্ছে কি সিকোয়েন্স। ওকে, মনে রাখবা। এখন এটা আমরা বুঝতে পারলাম, এখন এটার ব্যাখ্যা করতে হবে। প্রথমে লিখবো যে উদ্দীপকের পত্রিকার ওয়েব পেজ লিনিয়ার কাঠামোয় বিন্যস্ত, নিচে ব্যাখ্যা করা হলো। তারপর সেম টু সেম দেখো যে ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে এবং কোনো পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশ দেওয়া থাকে, তা লিনিয়ার কাঠামো বলে। যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রম অনুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। পেজের সংখ্যা কম হলে এই ধরনের কাঠামো উপযোগী। এই ধরনের কাঠামোতে মূল পেজ থেকে শুরু করে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করা যায়। এরপরে এই ধরনের ওয়েব পেজে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে, ফলে সহজেই পেজ আপলোড করা যায়, দ্রুত পেজ ব্রাউজ করা যায়। উদাহরণ হচ্ছে www.youtube.com, মানে আগের মতোই। তবে উদ্দীপকটা একটু আমাদের চেঞ্জ, উদ্দীপকটা বুঝতে একটু সমস্যা ছিল, কারণ উদ্দীপকের বাংলা কথা তো, বাংলা কথা থেকে বুঝতে একটু কষ্টই হয়, কারণ এই যে বলছে না যে পরপর পরপর প্রতিটা পেজ সাজানো থাকে, প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো থাকে, এই কথাটার মানে বুঝতে পারলেই হয়ে যাবে, আর বাকিটা সিম্পল। মারুফ, তান্নি আমাকে জানাও বুঝতে পারলা কিনা, এতটুকু বুঝতে পেরেছো? ওকে, এবার সর্বশেষ আমাদের যেই সৃজনশীল সেটা আমি বের করতেছি, তাহলে আমার এই টপিকটা কমপ্লিট বা বিদায়। এটা হচ্ছে আমার বরিশাল বোর্ড 16 সালে আসা প্রশ্ন। মোহন একটি ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখলো ওয়েবসাইটটির প্রতিটি পেজে যেতে হলে বারবার হোম পেজে আসতে হয়, অর্থাৎ প্রতিটি পেজ যেতে হলে হোম পেজ আসতে হয়, আর হোম পেজটি নানা ধরনের নান্দনিক বিজ্ঞাপনে সাজানো যাতে করে সবাই আকৃষ্ট হয়। খেয়াল রাখবা, মোহন একটা ওয়েবসাইট ব্রাউজ করতে যাচ্ছিল, তো ব্রাউজ করতে গিয়ে ওয়েবসাইটের প্রতিটা পেজে যাওয়ার জন্যই তাকে কি করতে হয়, হোম পেজে যাইতে হয়, হোম পেজে ফিরে আসতে হয়। আর হোম পেজটা এমনভাবে মার্কেটিং করছে, তারা বিজ্ঞাপন দিয়ে সাজাইছে যাতে সবাই আকৃষ্ট হয়। প্রথমবার ব্যবহার করতে গিয়ে সে কিছু স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সে ওয়েবসাইটের একটি ছবি ব্রাউজ করতে গিয়ে দেখলো পেজটি লোড হতে বেশি সময় নেয়। তাছাড়া পেজটি দেখা গেলেও সকল ছবি ব্রাউজার প্রদর্শন করতে পারছে না, এতে সে বিরক্ত হয়। মানে সে প্রথম দিকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ব্রাউজ করতে, কিন্তু হঠাৎ করেই পেজটা লোডিং হচ্ছে বেশি, মানে ছবিতে ক্লিক করলে ছবিটা ভালো করে আসতেছে না, সময় নিচ্ছে, এই জন্য সে বিরক্ত হয়ে যায়। এখন আমাদের কি বলছে, এখন আমাদের বলছে গণঙে উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো গঠন ব্যাখ্যা করো। এখন তুমি চিন্তা করো, আমরা তো আসলে সিকোয়েন্স অনুযায়ী পড়ছি বিদায় বুঝতে পারলাম যে এই উদ্দীপকটা আমাদের লিনিয়ার কাঠামো থেকে আসে, কিন্তু হঠাৎ করে একটা প্রশ্ন যদি এরকম দিয়ে দেয় কোন কাঠামো থেকে আসে, তখন তো বলা কঠিন। তখন উদ্দীপকের কথাগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, উদ্দীপকের কোন কথাটা দ্বারা তুমি বুঝতে পারো, উদ্দীপকের কোন কথাটা দ্বারা তুমি বুঝতে পারো যে এটা আসলে লিনিয়ার বলছে নাকি অন্য কোনো কাঠামো বলছে, এটা কেমনে বুঝবা? এই যে এখানে লিখছে যে যখন মোহন একটা ওয়েব পেজে প্রবেশ করতে চায় তাহলে কি করতে হয়, তাকে বারবার হোম পেজে আসতে হয়। এই যে আমরা কিন্তু আমাদের এর আগে টপিকে পড়ছিলাম যে সরাসরি কোনো পেজে প্রবেশ করা যায় না, লিনিয়ার কাঠামোতে কি করা যায় না, সরাসরি কোনো পেজে প্রবেশ করা যায় না। যদি প্রবেশ করতে যায় তাকে কি করতে হয়, একটা এর পূর্ববর্তী পেজে যাইতে হয়। এর পূর্ববর্তী পেজটা মানেই হচ্ছে হোম পেজ। কি বললাম, পূর্ববর্তী পেজটা মানে হচ্ছে কি হোম পেজ। অর্থাৎ তুমি যদি লিনিয়ার কাঠামোতে কোনো একটা পেজে ক্লিক করো, তুমি সেখানে সরাসরি ঢুকতে পারবা না, সেটা ক্লিক করার পর তোমাকে এর আগের পেজটা দেখতে হবে, মানে হোম পেজটা দেখতে হবে। হোম পেজটা দেখার পর দেন তুমি ওই নতুন পেজে প্রবেশ করতে পারবা। তো এইটা একটু বোঝা কষ্টকর, তো এগুলো প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবো তত বুঝতে পারবো ইজিলি। তো আমরা যেহেতু আগে পড়ছিলাম যে সরাসরি এই কাঠামোতে প্রবেশ করা যায় না, লিঙ্কে হোম পেজে যেতে হয় বা পুরো পেজে অংশ নিতে হয়, তারপরে যেতে পারা যায় নতুন পেজে। তো বুঝতে পারলাম যে যেহেতু এখানে মোহন প্রতিটি পেজে যেতে পারতেছে না, সহজে ঢুকতে পারতেছে না, তাকে বারবার হোম পেজে আসতে হচ্ছে, তার মানে এটা একটা আমার লিনিয়ার কাঠামোর ওয়েবসাইট বা সিকোয়েন্স কাঠামোর ওয়েবসাইট। কথা কি বুঝতে পারছো তান্নি, মারুফ? এটা আমাকে জানাও। ওকে, এটা হচ্ছে বিষয়। তো এবার আমরা লিখে দিব, প্রথমত লিখব উদ্দীপকের ওয়েব পেজটি হচ্ছে লিনিয়ার কাঠামো।
যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। আর পেজের সংখ্যা কম হলে এই ধরনের কাঠামো উপযোগী। আর এই ধরনের কাঠামোতে প্রতিটি পেজে যেতে হলে প্রথম পেজে যেতে হয়। দেখছো, এই লাইনটা লিখতে হবে, এই লাইনটাই লিখতে হবে, কারণ উদ্দীপকে এই লাইনটাই বলছে যে মোহন যখন নতুন পেজে প্রবেশ করতে চাচ্ছিল তাকে প্রথমেই কোথায় যেতে হচ্ছে, হোম পেজে যেতে হচ্ছে। আর এখানে বলতেছে যে এই ধরনের কাঠামোতে মানে লিনিয়ার কাঠামোতে প্রতিটি পেজে প্রবেশ করার জন্য প্রতিটি পেজে যেতে হলে তাকে হোম পেজে আসতে হবে, তাকে হোম পেজে ফিরে আসতে হবে। আর হোম পেজটি নানান ধরনের নান্দনিক বিজ্ঞাপনে সাজানো থাকে। আর এই হোম পেজকে বলা হয় মূল পেজ। তো মূল পেজ থেকে শুরু হয় ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা। এই জন্য এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। আর উদ্দীপকের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাও ঠিক এইভাবেই সাজানো, যেখানে মোহন নতুন পেজে যেতে চাচ্ছিল, সরাসরি তাকে নিচ্ছিল না, তাকে হোম পেজে যেতে হচ্ছিল। দেন সে মোহন কি করতেছে, নতুন পেজে ব্রাউজ করতে পারতেছে। জাস্ট তুমি এই লাইনটা লিখে দিবা, এই যে সব কিছু লেখার পরে এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবা, বা এখান থেকেই মূলত মেন পয়েন্টটা লেখা শুরু করবা, এই পর্যন্ত শেষ করবা, তাহলে মোটামুটি উত্তরটা রাইট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা। মারুফ, তানি, দেখো বুঝতে পারছো কিনা? প্রতিটা সৃজনশীল প্রশ্ন কিন্তু একটু ইউনিক থাকে, সবগুলো সেম হয় না হুবহু। উত্তরটা একটু সেম হইতে পারে কিন্তু উদ্দীপকটা কি থাকে, ভিন্ন থাকে। তো বুঝতে পারছো? আমাকে জানাও মারুফ বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু বইলো। ওকে, থ্যাংক ইউ। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমরা তো এখন তুমি আর হচ্ছে গিয়ে কি তান্নি আর হচ্ছে মারুফ, তোমরা তো 26 এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী। তো এখন যেটা বলি সেটা হচ্ছে তোমাদের এই যে 26 ব্যাচের যে মূল প্রোগ্রাম মডেল টেস্ট আমি রুটিন করতেছি, 40টা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি 7টা সাবজেক্টের 40টা মডেল টেস্ট, প্রায় 2.5 মাস সময় থাকবে, একদিন পর পর মডেল টেস্ট হবে ইনশাল্লাহ। তো এই মডেল টেস্টের জন্য আমি রুটিন করতেছি। আর তোমাদের গ্রুপ সাবজেক্ট সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর কম্বাইন্ড সাবজেক্ট ইংরেজি, বাংলা, আইসিটির মধ্যে যার যেই সব সাবজেক্টের সমস্যা আমি সেই সাবজেক্ট নিয়েই সাজেশন তৈরি করার চেষ্টা করতেছি। মানে যে টপিকটা পরীক্ষা বেশি আসে, যে টপিকটা পড়লে পরীক্ষা কমন পাওয়া যাবে বেশি, এমসিকিউ হোক সিকিউ হোক, এটা নিয়ে আমি কাজ করতেছি। হ্যাঁ আমি জানি, আমি ওইটাই বলতেছি, তোমার কথাটাই আমি উত্তর দিচ্ছি আর কি। তো আমি ওইটাই নিয়ে কাজ করতেছি, তবে এটা একটু সময় লাগবে, কারণ আমাদের এখন সামনে তো রমজানের পর ঈদ, রোজার ঈদ, তো এই জন্য আমরা অনেকেই ব্যস্ত আছি, আমিও প্রচণ্ড ব্যস্ত আছি, তো একটু সময় লাগবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব এই সাজেশনটা গুছানোর, ইম্পর্টেন্ট টপিকগুলো, এবং দেন সেভাবে আমি তোমাদের ক্লাস নিব, এবং অবশ্যই মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিবা। আর আশা করি যে ঈদের পরই আমাদের তোমাদের এই 26 ব্যাচের যে স্পেশাল যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটা আমরা নিয়ে শুরু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাসে এই যে একটু আগে জয়েন করছে একজন নতুন স্টুডেন্ট, এটা আমি ওর সাথে কথা বলার চেষ্টা করতেছি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো মারুফ বা তান্নি, আমি যে কথাটা বলছি তোমরা তো বুঝতে পারছো? তোমরা তো আমার আগে থেকেই পড়তেছো, আমার এখানে তো আগে থেকে ক্লাস করতেছো, আগে থেকে পড়তেছো, তোমরা ব্যাপারটা জানো। তান্নি বলো, কিছু বলতেছো? আমার মানে সাপ্লিমেন্ট নিয়েছি তো, এখন আমার কি টেস্ট পেপার নিতে হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি তোমাদের সাপ্লিমেন্ট থাকে টেস্ট পেপারটার প্রয়োজন নাই, সাপ্লিমেন্ট থেকে পড়লেও হবে। সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যে কোনো একটা থাকলেই হবে, সেখান থেকে পড়লে হবে, কোনো সমস্যা নেই। তবে পড়তে হবে একটু সুন্দরভাবে, সিকোয়েন্স মতো, একটু গাইডলাইন মতো পড়তে হবে। আমার হচ্ছে স্যার সাপ্লিমেন্ট আছে তো আইসিটির মধ্যে সাপ্লিমেন্ট নাই, এই জন্য এটা টেস্ট পেপার নিব, ওইটা জিজ্ঞেস করতেছি স্যার। আচ্ছা, যদি নিতে চাও না কোনো সমস্যা নেই, যদি নিতে চাও নিতে পারো, কোনো প্রবলেম নেই, নিতে পারো, ঠিক আছে। আচ্ছা স্যার না নিলেও হবে, নিলেও হবে, তোমার ইচ্ছা, যদি চাও নিতে পারো, না নিলেও সমস্যা নেই। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আজকের মতো আমরা এই স্পেশাল লেকচারটা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসের অপেক্ষা থাকো, এবং চেষ্টা করো তুমিও ক্লাস করতে, এবং তোমার ফ্রেন্ডদেরকে নিয়েও ক্লাসে আসার চেষ্টা করো। ওকে, তো আমি এই পর্যন্তই ক্লাস রেকর্ড সেভ করতেছি। আল্লাহ হাফেজ।